স্বাগত অন্য পক্ষে আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান উর্বি। নারীর অধিকারের সংগ্রাম আর নিরন্তর মর্যাদা প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে কথা হয় এই অনুষ্ঠানে। নারীর সাফল্য ব্যর্থতা, তার এগিয়ে যাওয়ার প্রতিবন্ধকতার ধরন আর সেই প্রতিবন্ধকতা পেরিয়ে সমতার লক্ষ্যে নারীর অপ্রতিরোধ এগিয়ে যাওয়ার প্রচেষ্টাকে আমরা তুলে ধরি। কর্মক্ষেত্রে এবং শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে কমিটি থাকার নির্দেশ হাইকোর্ট দিলেও সেই নির্দেশ কয়টা প্রতিষ্ঠান মেনেছে? এই নির্দেশ না মানার কারণে নারীর প্রতি অসংবেদনশীল আচরণ করার সাহস পায় অনেকে। সম্প্রতি একটি গণমাধ্যমের কর্মী স্বর্ণময়ী বিশ্বাসের যৌন হয়রানির শিকার হয়ে আত্মহত্যা করায় এ ঘটনা আবার সামনে এসেছে যে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি থাকা কতটা জরুরি। আজ অন্য পক্ষে আলোচনার বিষয়, কর্মক্ষেত্রে যৌন হয়রানির প্রতিরোধ কমিটি গঠিত হয় না কেন, এই বিষয়ে সঙ্গে আছেন উন্নয়ন পরামর্শক সাইমা চৌধুরী এবং আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আসমিন সুমি। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। একটা খুবই খারাপ অভিজ্ঞতা নিয়ে আসলে আমরা শুরু করছি আজকের অনুষ্ঠান। এবং প্রথমে জানিয়ে রাখি, যেহেতু আমরা বলছি কর্মক্ষেত্রে কেন যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠিত হয় না, এই প্রশ্ন আসতে পারে যে আপনাদের ডিবিসি নিউজে সেই প্রতিরোধ কমিটি আছে কিনা। আমি জানিয়ে রাখি যে আমাদের এখানে সেই প্রতিরোধ কমিটি আছে এবং এরকম অভিযোগ আসার কারণে আমাদের সহকর্মীদের চাকরিও গেছে, এরকম ঘটনা রয়েছে। আমি শুরুতে জানতে চাই, আমার মনে হয় কি একটু আইনের পরে আসে, আগে সাইমা চৌধুরী আপনার কাছেই জানতে চাই যে এই যে বলছি যে প্রতিরোধ কমিটি থাকা এবং সেই কমিটির কাছে যেতে পারা পর্যন্ত এইটুকু ব্যবস্থা আসলে আমরা এ পর্যন্ত করতে পারলাম না। এরপরে হাইকোর্টের নির্দেশ আমি আসব। মানে হতেই পারে, ঘটনা ঘটতেই পারে, কিন্তু সেই ঘটনাটা নিয়ে কমিটি পর্যন্ত যেতে পারে না বেশিরভাগ। গেলে কি ঘটে তা আমরা দেখলাম। জি, একটা বিষয় হচ্ছে যে কমিটি গঠন যে করতে হবে এ বিষয়ে আমার যেটা মনে হয় যে কর্মস্থলে গণমাধ্যম বা অন্যান্য প্রতিষ্ঠান নির্বিশেষে আপনার শ্রম আইনে কিন্তু আছে 2018 যে সংশোধনী, সেখানে আছে যে আপনার যৌন হয়রানিকে অপরাধ হিসেবে গণ্য করতে হবে এবং ওখানেও কিন্তু আপনার 5 সদস্য বিশিষ্ট একটা কমিটি যে কোনো কর্মস্থলে রাখার নিয়ম আছে। এবং আরেকটা হচ্ছে যে হাইকোর্টের যে 11 দফা নির্দেশনা 2009-এর। তো যেটা একটা বিষয় হচ্ছে যে এখানে আমার মনে হয় যে সচেতনতার একটা অভাব আছে। অনেক কর্মক্ষেত্রে হয়তো জানেই না যে যৌন হয়রানি বিষয়। এটা আমি একটু যদি আপনাকে সাইমা চৌধুরী ধরিয়ে দিই, জানেই না এই বিষয়টা হওয়ার কথা না, কর্পোরেট অফিসগুলো বা গণমাধ্যম জানবে না কেন, কিন্তু আপনার কি মনে হয় যে এই বিষয়টা আসলে খুব একটা গা করে না? মেয়েদের ব্যাপার, আচ্ছা ঠিক আছে, বিষয়টা এরকম। আমি যেটা বলছিলাম যে জানেই না অর্থে যে যৌন হয়রানি বিষয়টা জানে না তা না, কিন্তু মানে একটা যে অভিযোগ কমিটি সারা বছরের জন্য গঠন করে রাখার কথা সেটা জানে না। হ্যাঁ, আমি একটু ক্ল্যারিফাই করলাম। আর গা করে না তো অবশ্যই, হ্যাঁ, কারণ হচ্ছে আপনি দেখবেন যে এটা কর্তৃপক্ষ যেমন গা করে না, অনেক সময় আমরা নারীরাও ছোটোখাটো জিনিস গায়ে মাখি না, যাচ্ছা বলছে থাকুক, হ্যাঁ, একটা আরও এটা নিয়ে কথা বাড়বে। হ্যাঁ, তো দুই পক্ষেই কিন্তু ধরেন যখন খুবই লঘু মাত্রায় থাকে জিনিসগুলো, তখন আমরা এক ধরনের ইগনোর করি উভয় পক্ষ থেকে। তারপরে হয় কি যে বাড়তে বাড়তে একটা বিরাট জায়গায় চলে যায়, তখন এটা অভিযোগ করা হলে তারপরে তো আমরা দেখি যে বেশিরভাগ ক্ষেত্রেই ধামাচাপা দেওয়ার একটা চেষ্টা হয়। আবার অনেক ভালো উদাহরণও আছে যে এমনকি একজন কর্মী বাইরের কোনো নারীকে যৌন হয়রানিমূলক মন্তব্য করেছে, সে কারণেও চাকরি গেছে। এমন উদাহরণও কিন্তু আমরা এবছরই 2টা পেয়েছি যে সোশ্যাল মিডিয়ায় 2টি মন্তব্যের কারণে 2টা প্রতিষ্ঠানের 2জনের চাকরি গেছে। একদম। আমি একটু যদি আপনার কাছে আজমি প্রশ্নটা আসি যে দীর্ঘদিন হলো এই নির্দেশনা কিন্তু আজকের না, হ্যাঁ, কিন্তু আর একই সঙ্গে আপনি যদি একটু বলেন যে যেটা আমরা আসলে আলাপ করছিলাম অনুষ্ঠানে ঢোকার আগে, যে কোনটা যৌন হয়রানি কোনটা না, তার ডেফিনেশনটা আসলে আমি কিভাবে বুঝবো? একটা কথা হয়তো একজনের কাছে একরকম লাগলো, আরেকজনের কাছে হয়তো এটা সেটা কোনো ব্যাপারই না, এমনও হয়। ডেফিনেশন কোনো আছে কিনা যে এই বিষয় আসলে যৌন হয়রানি? আচ্ছা, ধন্যবাদ উর্মি আপা। যেহেতু আইনটা আমাদের দেশে একদমই নতুন, কর্মক্ষেত্রে যৌন হয়রানির বিষয়টা স্পেসিফিক 2009-এর 14ই মে এটা আমাদের একটা যুগান্তকারী রায় ছিল। এখন সেখান থেকে যখন আমরা 2009 থেকে এই আইনটাকে বিভিন্নভাবে
কর্পোরেট, স্কুল, কলেজ এবং এবং গণমাধ্যমকে স্পেসিফিক করে বলা হয়েছে, এবং আমাদের সুপ্রিম কোর্টে সেখানেও আমাদের যৌন হয়রানির একটা সব সদস্য। এখন আমরা একটা আলোর মুখ দেখেছি সব স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে একটা সদস্য, যেগুলি 5 সদস্য বিশিষ্ট টিমগুলি আছে। এটাও আমাদের জন্য একটা ভালো, যেটা আগে কখনোই ছিল না। এখন আপা যেটা বললো, আমরাও যেটা গণমাধ্যমকেও অ্যাটাচ করার একটা অন্যতম কারণ হলো যেটা আমাদের একটা পাবলিসিটি কম। হ্যাঁ, যেটা আমরা হয়তো অনলাইনে সার্চ দিলে একটা হয়তো নাটিকা পাচ্ছি বা একটা মেসেজ পাচ্ছি, যেটা কর্পোরেট অফিসগুলিতে আমরা দেখছি ট্রেনিংয়ের একটা বিষয় এবং সচেতনতার একটা বিষয়, কোনটা সেক্সুয়াল হ্যারাসমেন্ট, কোনটা সেক্সুয়াল হ্যারাসমেন্ট না। এখন আমি একটা যেটা হলো নারী ও শিশু, যেটা স্পেসিফিক আমাকে জানাইতে হবে কোন স্পর্শটা যৌন হয়রানি, কোন স্পর্শটা না। এরপরে আসি, আমি একটু ছোট করেই বলি যেহেতু আমাদের সময় কম, অভিযোগের বিষয়টা। অভিযোগেরও অনেক মাধ্যম আছে। আপনি যদি মনে করেন আপনার লাইফ থ্রেটের ব্যাপার আছে, আপনি নিজের পরিচয় গোপন করে ওই ব্যক্তির নামে আপনি ইমেলে কমপ্লেন করতে পারেন। আমরা সম্প্রতি একটা বিষয় ডিল করেছি রূপালী ব্যাংকের একজন কর্মকর্তার বিরুদ্ধে, কারণ কর্মকর্তারা যখন একটা মেয়ে মানে একজন তৃতীয় শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, একজন স্টাফ সাবঅর্ডিনেট, তখন আসলে তার মানে কমপ্লেনটা কত দূর চলে যায় বা এটা কোথাও থামিয়ে দেওয়া হয়, এটা একটা বিষয় থাকে, যার কারণে এখানে আইনে বলা হচ্ছে আপনি আপনার পরিচয় গোপন করেও কমপ্লেইন করতে পারেন। আরেকটা বিষয় হলো, একটা স্পেসিফিক কোনো সাজা তার জন্য আলাদা করা হয়নি। এটা হলো আমাদের প্যানাল কোডের, যেটা হলো নারী ও শিশু আইনের থেকে কিছু কিছু, যখন আমরা এখনও যেটা বলতেছি কোনটা যৌন হয়রানি, কোনটা যৌন হয়রানি না। আপনার কাছে মনে হতে পারে এই কথাটা আমার কাছে, উনি আমার পোশাক নিয়ে কথা বলেছে, দেহের আবয় নিয়ে কথা বলেছে, এটা এক ধরনের হয়রানি। আবার আমার কাছে মনে হতে পারে উনি আমাকে টাচ করে গেছে, এটা এক ধরনের হয়রানি। তবে প্যানাল কোর্টে কিছু স্পেসিফিক করে দিয়েছে, আমি সাজাটা পরবর্তীতে বলবো। কিন্তু আমার মনে হয় যে আইনটা আছে, কিন্তু আইনটা আমার মনে হয় শুধু কর্পোরেট সেক্টর বা স্কুল বা গণমাধ্যম না, এটা রেগুলার একটা প্র্যাকটিসের ভিতর আনতে হবে। একদম, আমি একই কথা আবারও সাইমা চৌধুরী আপনাকে বলি, প্রশ্নটা সেখানেই যে বিষয়টাকে আসলে কি আমরা তার মানে গুরুত্ব দিই না, এবং এই যে স্বর্ণময়ী বিশ্বাসরা যখন আত্মহত্যা করেন তখন আমরা একটু নড়ে চড়ে বসে আলোচনা করি। এবং আসলেই কয়টা প্রতিষ্ঠানে আছে, কর্পোরেট কয়টা প্রতিষ্ঠানে আছে, গণমাধ্যমে কয়টা জায়গায় আছে, কয়টা শিক্ষা প্রতিষ্ঠানে আছে, এবং সেখানে আসলে আসে কিনা শেষ পর্যন্ত অভিযোগগুলো। আমি এই স্বর্ণময়ী বিশ্বাসের ঘটনাটা ফলো করতে গিয়ে একটা পত্রিকার রিপোর্টে দেখলাম যে একটা গবেষণা চলমান আছে, হ্যাঁ, এখনো সেটা শেষ হয়নি। সেখানের একটা ফাইন্ডিংস হচ্ছে যে প্রায় 80% গণমাধ্যমে কোনো যৌন হয়রানির বিরুদ্ধে অভিযোগ করার জন্য কোনো সেল নেই। হ্যাঁ, আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনার এ ধরনের ঘটনা তো ঘটেই। হ্যাঁ, এটা আপনার এই বছর যে এই মাসে যে ফুল রিপোর্টটা পেলাম আমরা, নারীর প্রতি সহিংসতা জরিপ 2024-এর রিপোর্টটা, সেখানে দেখা গেছে যে আপনার সরকারি হিসাব, বিবিএস এর জরিপ, গত এক বছরে 12 মাসে যত ধরনের যৌন হয়রানির ঘটনা ঘটেছে তার 13.8% হচ্ছে আপনার কর্মক্ষেত্রে, এবং সারা জীবনে একজন নারী অন্তত একবার যদি যৌন হয়রানির শিকার হয়ে থাকেন, সেখানে দেখা যাচ্ছে সেই নারীদের 16.2% হচ্ছে কর্মক্ষেত্রে। তার মানে এটা এভিডেন্ট। এবং অনেক বেসরকারি জরিপ আছে, বাংলাদেশ মহিলা পরিষদের একটা জরিপে আমরা দেখতে পাচ্ছি যে 35% নারী কর্মস্থলে আপনার বিভিন্ন অশালীন মন্তব্য, হ্যাঁ, এবং সেটা ঠাট্টা তামাশা আকারেও সুযোগ হয়। এখানে আমি সুমি আপার সাথে একটু যোগ করতে চাই যে যৌন হয়রানির সংজ্ঞা কিন্তু আপনার যে হাইকোর্ট নির্দেশিত নীতিমালা, এখানে মোটামুটি একটা সংজ্ঞা কিন্তু দেওয়ার চেষ্টা করা হয়েছিল ওই রায়টাতে খুবই মোটা দাগে। এবং এই বছর আপনার একটা খসড়া আইন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে এখনো ওয়েবসাইটে আছে, তাদের এখনো পাস হয়নি, 2025 যেটা 25, ওখানে কিন্তু সংজ্ঞাটা খুবই সুনির্ধারিত করে দেওয়ার একটা প্রচেষ্টা আমি লক্ষ্য করেছি, যে ড্রাফটটা আছে ওখানে। এবং অভিযোগ ওটাও 11 দফা নীতিমালার আলোকেই, কিন্তু আরও এক্সটেন্সিভ। হ্যাঁ, তো এই জিনিসগুলো হলে এবং একই সাথে কমিটি গঠন করার বিষয়ে আবারও গুরুত্ব আরোপ করা। আমি আসলে ফিরবো এই বিষয়টা নিয়ে, যে চাপ প্রয়োগটা কিভাবে করা যায়, যে প্রতিটা অফিসে কর্মক্ষেত্রে এই কমিটি থাকা দরকার। আমি ফিরবো, একটা বিরতি নিয়ে ফিরছি, আবারও একটা বিরতি নিচ্ছি, অন্য পক্ষে থাকুন ডিবিসি নিউজের সাথে।
আবার স্বাগত। অন্য পক্ষে আজ কথা বলছি কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠিত হয় না কেন এই বিষয়ে। আজমির সুমি, আপনার কাছে আসলে জানতে চাচ্ছিলাম একটু আইনগুলো সম্পর্কে। ঠিক আছে, কমিটি থাকলো, কমিটির কাছে গেল, এরকম ধরে নিলাম, শাস্তি কি, পানিশমেন্টটা কি? আচ্ছা, পানিশমেন্টটা আসলে প্রমাণিত হবে কিভাবে সেটাও যদি বলেন, কারণ অফিসে যদি একটা কমিটি থাকে সেই কমিটির উপরে আস্থা নাও রাখতে পারে অভিযোগ যিনি করছেন তিনি। আচ্ছা, যখন আপনার অফিসিয়ালি কোনো কমপ্লেনে আপনি দেখা গেল আপনি যে অভিযোগটা জানিয়েছেন, হ্যাঁ, সেটার উপর আপনার আস্থা নাই বা আপনি ফিল করলেন যে আপনার বিচারটা আপনি যেটা চেয়েছেন সেটা প্রপার না, তখন আপনি হয়তো আদালত বা নিকটস্থ থানা সেখানে আপনি যেতে পারেন। আর সম্পূর্ণ নির্ভর করবে আপনার কি পরিমাণ এভিডেন্স আছে, আপনাকে সে কি পরিমাণ মোবাইলের টেক্সট মেসেজ বা আপনাকে ফিজিক্যাল অ্যাসল্ট করার চেষ্টা, সেগুলো মেডিকেল সার্টিফিকেট এগুলো আছে কিনা। যদি এই ধরনের কোনো কিছু থাকে আপনি আদালতে গিয়ে একটা মামলা ফাইলিং করতে পারেন। মামলা ফাইলিং হওয়ার পর যেটা হবে, আপনি যখন প্রমাণ করতে পারবেন যে হ্যাঁ তার এই কারণে আপনাকে হয়তো সে একা পেয়ে মেরেছে বা ফিজিক্যাল অ্যাসল্ট করেছে, তখন আমাদের যেটা হলো স্পেসিফিক সে ওয়ার্কপ্লেস সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যাট ওয়ার্কপ্লেসের কোনো স্পেসিফিক কোনো ওখানে কোনো শাস্তি নেই। তবে এই শাস্তিটা ওনারা মার্চ করে দিয়েছে প্যানাল কোডে যেটা স্পেসিফিক করে দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমনে 2000 সংশোধিত 2003-এ 9-এর ক ধারায় আর ধারা 10-এ, সেখানে দুটো শাস্তির বিধান আছে। যেটা 9-এর ক ধারা একটা শাস্তি আছে 10 বছরের একটা সাজা আর কিছুটা অর্থদণ্ড আছে। আর আরেকটা কিছুতে আমরা যেটা পেয়েছিলাম যেটা হলো সাইবার নিরাপত্তা আইন, যদিও এটা নিয়ে এখন একটু কন্ট্রোভার্সিয়াল একটু ব্যাপার চলছে। সেখানে হলো আপনার ছবি ভিডিও অনলাইন যদি করে দিয়ে থাকে সেক্ষেত্রেও আপনার একটা শাস্তির ব্যবস্থা আছে। আরেকটা ব্যাপার হলো ব্ল্যাকমেলিং একটা ব্যাপার থাকে, হ্যাঁ, কর্মক্ষেত্রে গেলে ব্ল্যাকমেলিং করে রাখলো আপনার কিছু ছবি ভিডিওস বা ওয়াশরুমে যদি কোনো প্রভাব খাটানো, হ্যাঁ, সেটাও আপনি তখন সাইবার ক্রাইমের মাধ্যমে মামলা করতে পারেন। এবং যদি ব্যাপারটা খুব ছোট হয়, আপনি যদি প্রশাসনের বা আপনার ওই 5 জন কমিটির লিখিত বা আপনার কাছে এভিডেন্স আছে, যদি সেটা ফিজিক্যাল অ্যাসল্ট না হয় তা আপনার প্যানেল কোর্টে 509 ধারায় আপনি সিএমএম বা আপনার নিকটস্থ সিজিএম, হ্যাঁ ভার্বাল অ্যাবিউজ, সেটা আপনাকে ওটাই 509 আন্ডারে আপনি একটা হয়তো কেস ফাইলিং করতে পারেন, যেখানে আপনার অশ্লীল বিষয় প্রকাশ থাকবে। আপনার একটা দেখা গেল অশ্লীল একটা ছবি অঙ্গভঙ্গি যেটা আপনার মানসিক, যেটার কারণে আপনার মানসিক ডিপ্রেশন, আপনার সামাজিক মানসিক ক্ষতিগ্রস্ত হচ্ছে, আপনি যেখানে সাজা আপনি মনে হচ্ছে যে এই কমিটির কাছে বিচার দিয়ে আমি প্রপার সাজাটা পাচ্ছি না, আপনার চাকরিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আপনি ঠিকমতো আপনার কর্মক্ষেত্রে কাজে মনোযোগ না দিতে পারলে আপনাকে তো তাকে রাখবেন না, এই একটা বিষয়। আরেকটা বিষয় হলো আপনার এই অ্যাবিউসের কারণে যদি কেউ আত্মহত্যা করে, যেটা আপনি স্বর্ণময়ী কথা বললেন, যদি কোনো আত্মহত্যা করে সেখানে যদি সুসাইড নোটে যদি লিখে রেখে যায় যে অমুকের কারণে আমি আত্মহত্যা করেছি, সেক্ষেত্রে সেটা প্যানেল কোডে 306 আত্মহত্যা প্রচারণার মাধ্যমে বা প্রচারণা সরাসরি চলে যাবে। সেটা যদি সে প্রমাণ হয় সেখানেও 10 বছর বা বিভিন্ন মেয়াদের সাজা ও অর্থদণ্ড রয়েছে। আমি এবার আপনার কাছে জানতে চাই সাইমা চৌধুরী, যে কিভাবে আসলে কমিটি, অন্তত কমিটিটা গঠন করা প্রত্যেকটা প্রতিষ্ঠানে, সেটাতে আমরা চাপ প্রয়োগ করতে পারি। আমার কাছে মনে হয় যে সচেতন করা, প্রচার প্রচারণা করা, এটা তো একটা দিক সামাজিক, হ্যাঁ, দ্বিতীয় হচ্ছে আইনগত দিক। যেমন এখন আমাদের হাতে আছে একদম ডিরেক্ট যেটা পলিসি বা ডিরেক্টিভ, আসলে হাইকোর্টের নির্দেশনা 11 দফা, ওখানে তো সুস্পষ্টভাবে বলা আছে যে 5 জনের কমিটি হবে এবং সেখানে বেশিরভাগ সদস্য নারী থাকবে। এবং যে নতুন আইনটার খসড়া এখন আছে সেখানেও একই বিষয়টাই বলা হয়েছে যে বেশিরভাগ নারী থাকবে। এবং আরও একটা জিনিস আছে যে ডিরেক্টিভেও আছে এবং খসড়া আইনেও আছে যে 2 জন সদস্য বাইরের হবে, যারা ইন অ্যান্ড আউট কোনো অভিযোগ হলে সাপোর্টটা দিবে, যারা এই বিষয়গুলো নিয়ে এক্সপার্ট, লিগাল এক্সপার্ট অথবা নারী অধিকার বিষয়ে এক্সপার্ট, এরকম। তো এইটা একটা আইনি বাধ্যবাধকতা তৈরি করা। এবং আর দ্বিতীয়ত যদি আমি একটু মানে সার্বিকভাবে তাকাই, গ্লোবালি বৈশ্বিক পর্যায়ে আসলে 2টা বিষয়, যে কোনো কর্মস্থলে যে কোনো প্রতিষ্ঠানে 2টো বিষয়কে শূন্য সহিষ্ণুতা নীতি বলা হয়, জিরো টলারেন্স। হ্যাঁ, একটা হচ্ছে সেক্সুয়াল হ্যারাসমেন্ট, আরেকটা হচ্ছে ফিনান্সিয়াল মিসঅ্যাপ্রোপ্রিয়েশন। এবং ধরেন আইএলও কনভেনশন যে 190 সেখানেও কিন্তু যৌন হয়রানি প্রতিরোধে আপনার নির্দেশনা দেওয়া হয়েছে। এতদিন পর্যন্ত বাংলাদেশ সরকার কিন্তু এই কনভেনশনটা র্যাটিফাই করে নাই, অনুসমর্থন করে নাই।
কিন্তু গত এই 24শে জুলাই ডিসিশন হয়েছে গভর্নমেন্ট পর্যায়ে যে এটা র্যাটিফাই হবে এবং সম্ভবত এই মাসের মধ্যেই এটা র্যাটিফিকেশন শেষ হয়ে যাবে। একটু বলি আপা, তো যেটা বলছিলাম যে ধরেন এটা আসলে শুধু যে বাইরে থেকে চাপ প্রয়োগ করেও তো হয় না, একটা প্রতিষ্ঠানের নিজেদেরও বুঝতে হবে যে আপনি যখন একটা গণমাধ্যম বলেন অন্য কোনো প্রতিষ্ঠানে কতগুলো জিনিস সেট করা লাগে। একটা আপনি ট্রেড লাইসেন্স নেন, হ্যাঁ, বা রেজিস্ট্রেশন নেন, এটাও তারই মতো একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলেন, হ্যাঁ, তো আপনার এইচআর পলিসি, জেন্ডার পলিসি, অ্যান্টি সেক্সুয়াল হ্যারাসমেন্ট পলিসি, এগুলো আসলে বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী আসলে একটা ইন্টিগ্রাল পার্ট অফ অ্যান মানে এনি মানে আমরা এটাকে গুরুত্বই দেই না, কি অদ্ভুত ব্যাপার। হাইকোর্টের নির্দেশ আছে যে সেটা মানা হয় না, বাকিগুলো হয়তো আমরা করি, হ্যাঁ, এমনকি আর্থিক তছরূপের হলে তো বিশাল ব্যাপার। সম্ভবত এটা যেহেতু আমাদের সামাজিক কারণেও, হ্যাঁ, আমাদের যে পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা, যে নারীদের ইস্যু, সেগুলোর একটা প্রভাব তো দরকার নেই, বা অনেক সময় মনে করে যে এরকম কিছু যদি হয়, হ্যাঁ, মানে ইগনোর করার একটা প্রবণতা আছে যে এরকম কিছু যদি আমার আমার অফিসের ক্রেডিবিলিটি নষ্ট হবে, বদনাম হবে, হ্যাঁ, যে আল্লাহ এরকম, হ্যাঁ, কিন্তু আসলে উল্টোটা হওয়ার কথা। আপনি যখন এই ধরনের অভিযোগ খুবই দক্ষতার সাথে একটা মেকানিজমে হ্যান্ডেল করবেন, নিষ্পত্তি করবেন, তদন্ত করবেন, তখনই তো বরং ক্রেডিবিলিটিটা বাড়ে, মানুষ আস্থা পায়, নারীরা সেই কর্মস্থলে নির্ভয়ে কাজ করতে। একদম সুমি, আপনার কাছে একদম আমার শেষের দিককার প্রশ্ন আর কি, যে হাইকোর্টের নির্দেশ না মানা বা মানতে বাধ্য করার কোনো উপায় আছে কিনা, আইনি কোনো উপায় আছে কিনা, সেটি জানতে চাচ্ছি। দেখেন, এটা একটা এই নির্দেশটা আসলে মানতে বাধ্য। যদি কোনো প্রতিষ্ঠান হাইকোর্টের এই নির্দেশ অমান্য করে কোনো কমিটি গঠন না করা হয়, এবং এটা আপনি উচ্চ আদালতকে একজন আইনজীবী হোক, যেভাবে হোক, আপনি যদি সেটা গণমাধ্যমের মাধ্যমে যে অমুক স্পেসিফিক প্রতিষ্ঠান এটা উচ্চ আদালতের এই নির্দেশনা মানতে বাধ্য না, এটা তাহলে তখন তার বিরুদ্ধে মানে কেউ যদি গিয়ে অভিযোগ করে যে এই প্রতিষ্ঠান মানা হয় না, আমি ওখানে অভিযোগ করার পরও আমি জানতে পারছি ওখানে কোনো যৌন হয়রানির কোনো কমিটি নাই বা সদস্য, যেহেতু এটা স্পেসিফিক করে দিয়েছে 5 সদস্যের একটা কমিটি থাকতে হবে, যদি সেটা মানতে না বাধ্য হয় তাহলে আমার মনে হয় সেটা সেখানে জানানো ভালো হবে। তখন আইন শৃঙ্খলা বাহিনী কোর্ট তাকে বলবে সেভাবে স্টেপ নিতে, অবশ্যই সেটা স্টেপ নেবে। কিন্তু সেক্ষেত্রে আপনার এটা সরকারি কোনো বিষয় নাই, এখানে কাউকে না কাউকে গিয়ে এটা বলতে হবে, তাই তো? আমার আদালতেরকে জানাইতে হবে যে এটা কোথায় হচ্ছে। যেরকম সব সরকারি স্কুল, বিশ্ববিদ্যালয় অলরেডি কমিটি আছে। সাইমা, একদম শেষ প্রশ্ন, যে আমরা কি এটার জন্য আসলে আর কোনো কিছু নিতে পারি কিনা, বাইরে দাঁড়াতে পারি কিনা, মানুষের কাছে আরো যেতে পারি কিনা, যে সবাই যে কমিটির জন্য হয় এটা বলুক সবাই? অবশ্যই, যেমন আপনাদেরই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে গণমাধ্যমের, যে ব্যাপকভাবে প্রচার প্রচারণা করে। একটা খুবই দুঃখজনক ঘটনার মধ্য দিয়ে যদিও বিষয়টা আরেকবার সামনে এসেছে এবং দেশব্যাপী আলাপ আলোচনা হচ্ছে, কিন্তু অন্তত এখন যেন হয়। হ্যাঁ, এখন বিষয়গুলোকে আসলে একটু আরো বেশি আলাপ আলোচনা করে। এগুলো তো ট্যাবু ইস্যু, যৌন হয়রানি বললেই মানুষ তো ঘাবড়ে যায়, হ্যাঁ। সো এই ট্যাবুটা ভাঙা আসলে তো গণমাধ্যমের দায়িত্ব, এবং আমরা যারা কাজ করি সবারই দায়িত্ব। অনেক ধন্যবাদ সাইমা চৌধুরী, একদমই সময় নেই আজকে। আজকের সময় আবারও কথা হবে। এই ছিল আজকের অন্য পক্ষে। টিভিসি নিউজের সঙ্গেই থাকুন।